হে গাইস, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক। তারপর বলো কেমন আছো তোমরা? 15 বছর পর দেশে আসলাম, পার্ট 6 নিয়ে এসে পড়ছি, তো শুরু করা যাক। পরিশেষে রাই যা বলল তা শুনে আমি বেশ খানিকটা থমকে যাই। রাই বলল, তাহলে এর জন্যই তুমি ফোপা ফুপি এবং আমার বড় বোনের থেকে সবসময় নিজের দূরত্বটা বজায় রাখতে? রায়ের কথার উত্তরে হালকা মাথা নিচু করে আমি বললাম, হ্যাঁ। অতএব রায় বেশ খানিকটা স্বাভাবিক হয়ে আমায় বলল, শোনো, থাপ্পড়টা কেন দিয়েছি জানো? এতদিন নিজের বুকে এরূপ তীব্র ব্যথার ভীষণ বহন করে নিশ্চুপ হয়ে থাকার জন্য। নিজের বড় বোনের প্রতি সন্দেহটা সেই দিনই আমার মনে তীব্র আকারে জমে উঠছিল। যেদিন আড়াল থেকে জানতে সক্ষম হই আমার এরূপ অ্যাক্সিডেন্ট এর প্রধান দায়ী স্বয়ং আমার নিজের আপন বোন রূপা। সেদিন তোমার বোন আমাকে গাড়ির নিচে পিষে ফেলে হত্যা করতে চেয়েছিল, কিন্তু শুধুমাত্র তোমার জন্য সফল হয়নি তারা। এরূপ জঘন্য বা ঘৃণিত কাজে ক্ষমা করে দিও আমায়, কারণ আমার জন্যই তুমি আজ এক পাহীন। তোমার যন্ত্রণাটা আজ আগের চেয়ে তীব্র, বুকের ব্যথাটা বেশ গভীর। তারপর অবাক করে দিয়ে রায় আমাকে হঠাৎ জড়িয়ে ধরে খানিকটা সান্ত্বনামূলক এবং নরম সুরে বলল, যতদিন তুমি রয়েছ আমার পাশে ততদিন নেই কোনো তীব্র কষ্ট, যন্ত্রণা, বেদনা আমার মনে। রাত হয়েছে অনেক, ঘুমিয়ে পড়ো। আজ নতুন এক যুদ্ধে মাঠে নামবো মোরা কাল। অতি শীঘ্রই পাবে তারা অন্যায়ের প্রতিবাদ। তারপর রায় আমাকে নিজের সাথে বেশ শক্ত করে জড়িয়ে ধরে বলল, প্রতিটা মুহূর্তে ধাপে ধাপে নানান পর্যায়ে পেয়েছো অনেক ব্যথা। এখন আর কোনো কষ্ট, যন্ত্রণা পেতে দিব না তোমায়। ভয় নেই, আজ একা নও তুমি, বিশ্বাসযোগ্য রয়েছে এক নারী। রাত বেশ গভীর হয় সেদিন, আমরা উভয়ই ঘুমিয়ে পড়েছিলাম। অবশ্য অজানা সব ব্যথা আমাকে কিছুতেই দিচ্ছিল না ঘুমাতে, কিন্তু সঙ্গে রয়েছে এক বিশ্বাসযোগ্য নারী, যার পবিত্র ঠোঁটের পরশে জমে থাকা কষ্টের বিকট পাহাড় নিমিষে লণ্ডভণ্ডতে রূপ ধারণ করে ধুলায় মিশে নিঃস্ব হয়ে গিয়ে প্রশান্তের এক অদ্ভুত শান্তি এসে ভরিয়ে দিয়েছিল এ বুকে জমা শত শত তীব্র কষ্টখানিগুলো। পরের দিন সকাল এবং বিকালটা বেশ ভালোই কাটছিল, তবে সন্ধ্যার দিকটা বেশ খানিকটা বিভ্রান্তির ভেতর দিয়ে যাচ্ছিলাম। মাগরিবের আজান দিবে আর কিছুক্ষণ পর। একাকী ছাদে থাকা গোলাপ গাছগুলোর পাশেই দাঁড়িয়েছিলাম। মনটা ছিল বিভোর রায়ের ভাবনায়, কিন্তু পরক্ষণেই আমি বেশ বিচলিত হয়ে পড়ি কোনো এক অচেনা নাম্বার থেকে নিজ ফোনে আসা কয়েক লাইনের একটা মেসেজ দেখে। মেসেজটা আমাকে মুহূর্তেই বিভ্রান্তির শিকার করতে বাধ্য করে, কারণ মেসেজে স্পষ্টভাবে উল্লেখ করা ছিল, তোর কম বয়সী মেয়েটাকে যেরূপ কষ্টদায়ক যন্ত্রণা প্রদান করে ধর্ষণ করে মেরে ফেলছিলাম, তার চেয়ে অধিক কষ্ট, যন্ত্রণা শিকার বানিয়ে স্বয়ং তোরই চোখের সম্মুখে আমি তোর ওই পঙ্গু স্ত্রীকে ধর্ষণ করার পর হত্যা করে মনের ভেতর তিলে তিলে করে জমে থাকা সব প্রতিশোধের তৃপ্তি মিটাবো। তোর জন্য আমার বাবা আত্মহত্যা করছে, মা আজ লোকলজ্জায় সমাজে মাথা উঁচু করে থাকতে পারে না। বসে বসে গেম খেলছেন, ক্রিকেক্সে খেলুন, সাথে টাকা উপার্জন করুন। নতুন অ্যাকাউন্ট খুললে পাচ্ছেন 100টি স্পিন একদম ফ্রি। জন্মদিনে থাকছে বিশেষ গিফট, পেয়ে যান 1000 টাকা বোনাস। লগ ইন করলে প্রতিদিন 205টি স্পিন ফ্রি। 200 টাকা ডিপোজিটে পেয়ে যান 3000 টাকা বোনাস। ডিপোজিট করুন, আয় হয়ে যান ভাগ্যবান। আইফোন 17 প্রো ম্যাক্স আসতে পারে আপনার হাতেই। আর জেতা টাকা তুলুন নিরাপদ উপায়, বিকাশ, নগদ, রকেট উপায় এবং ভারতে ফোনপে, গুগল পে, ইউপিআই এর মাধ্যমে লেনদেন করুন দ্রুত এবং নিশ্চিন্তে। পিন করা কমেন্ট থেকে বিনামূল্যে ক্রিকেক্স অ্যাপ রেজিস্ট্রেশন করুন এবং উপার্জনের যাত্রা শুরু করুন। বাঁচতে পারে না, এমনকি নিঃশ্বাস নিতে তার আজ কষ্ট হয়। সেদিন ভুলিনি এখনো, যেদিন জনসম্মুখের সামনে আমায় উলঙ্গ করে পিটানো হয়েছিল। শীঘ্রই আবার সাক্ষাৎ হচ্ছে আমাদের। সারা শব্দহীন নিরিবিলি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছি আমি। সেই নাম্বারে বহু কল দিয়েও পাইনি কোনো রেসপন্স, কারণ নাম্বারটা বন্ধ। মেসেজ করার পরপরই সিম বন্ধ করে রাখাটাই স্বাভাবিক। মাগরিবের আজান দিচ্ছে না, এখন আর কিছু ভাবা বা করা যাবে না। তারপর ছাদ থেকে নিচে চলে আসলাম। মাগরিবের নামাজের পর আবার ছাদে এসে ভাবাতে পরিপূর্ণ হয়ে গেলাম। আমি নিশ্চিত মেসেজটা সেই পাপিষ্ঠ ছেলেটিই পাঠিয়েছে, কিন্তু আশ্চর্য, যার আর 5 দিন পরে ফাঁসির কার্যকর হবে, সে কি করেই বা এরূপ মেসেজ পাঠিয়ে আমাকে চিন্তার, দুশ্চিন্তার শিকার হিসাবে বিবেচিত করতে চাইবে। হঠাৎ ফোনটা বেজে উঠল। আজ একজন পুলিশ অফিসার ফোন দিয়েছে। তারপর দ্রুত ফোন রিসিভ করে জানতে পারলাম, রাহাত নামের ছেলেটা, অর্থাৎ যে আমার নিষ্পাপ মেয়েটিকে ধর্ষণ করে
মৃত্যুর কয়ে ফেলে দিয়েছে। সেই পাপিষ্ট ছেলেটি কোনো এক পুলিশের সাহায্যে জেল থেকে পালাতে সক্ষম হয়। অন্তত পরিশ্রমের ভিত্তিতে তারা সেই বেঈমান পুলিশকে গ্রেফতার করতে সক্ষম হয়। কঠিন থেকে কঠিনতম শাস্তি হতে পারে তার। নাম শুনে যা উপলব্ধি করলাম, আমি এটা হয়তো সাদিয়ার দ্বিতীয় স্বামী হবে। পরিশেষে আমি যখন তাকে মেসেজের বিষয়টা বললাম, তখন তিনি আমায় আজ বেশ সতর্কতার সাথে থাকতে বলেই ফোনটা কেটে দেন। তবুও কেন যেন আজ দুশ্চিন্তা মুক্ত হতে পারছি না। আমি সব দিক থেকে চিন্তা দুশ্চিন্তাগুলো তাদের নিত্যদিনের ভোগবিলাস হিসাবে আমাকে চিরে চিরে খাচ্ছে। রাতে খাওয়া দাওয়ার পর ঘুমানোর কিছুক্ষণ আগে রাইকে শক্ত করে জড়িয়ে ধরছিলাম। আজ চারপাশটা যেন কেমন অদ্ভুত অদ্ভুত লাগছে। তারপর গভীর রাতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। হাত পা মুখ সবকিছুই বাঁধা। আমার পড়ে রয়েছি ফ্লোরে এবং সামনে দাঁড়িয়ে রয়েছে রাহাত নামের এক জানোয়ার। মুখে তার পৈশাসিক হাসি। মাঝরাতে রায়ের চিৎকারের শব্দে বাসার সবারই নিদ্রা যায় উড়িয়া। ভিড় জমিয়েছে দরজার বাহিরে। অনবরত তীব্র আকারের শক্তি প্রয়োগ করে দরজা ধাক্কাচ্ছে তারা। উদ্দেশ্য ভেঙে ফেলবে, কিন্তু মনে হয় না তারা এরূপ শক্ত মজবুত দরজা আদৌ কি এত সহজে পারবে ভাঙতে। আর ভেঙে ফেললেও হয়তো অনেকটাই দেরি হয়ে যাবে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, রুমের ভিতর কি করেই বা আসলো সে? হয়তো ব্যালকনি থেকে, নতুন ছাদের দরজা থেকে, কারণ ছাদের দরজার আজ খোলাই ছিল। করুণ পরিস্থিতির সম্মুখে রয়েছি আমি। শার্টের কুচিগুলো উপরে তুলে তাচ্ছিল্যের হাসিতে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে রায়ের দিকে। গড়াগড়ি ছটফট করছি ফ্লোরে, তবুও পারছি না আমি এত শক্ত বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে। মনে মনে করছি প্রার্থনা তাহার নিকটে, যিনি একমাত্র আমাকে এরূপ পরিস্থিতি থেকে মুক্ত করতে পারবে। অতএব রাহাত এখন রায়কে স্পর্শ করতে যাবে, তখন কিছু একটা ভেবে যেন সে থেমে যায়। আমার দিকে বেশ কয়েকবার তাকিয়ে তাচ্ছিল্যের হাসি প্রদান করে। পকেট থেকে একটা ছোট্ট শিশি বের করে মুহূর্তে শিশিতে থাকা পানি জাতীয় কিছু একটা রায়ের দু চোখ থেকে ছুঁড়ে মারে। অট্টহাসিতে উৎফুল্ল হয়ে ওঠে। পানি জাতীয় জিনিসটা যখন রায়ের চোখের গভীরে প্রকাশ করে ফেলছিল, তখন রায়ের চোখ থেকে টপ টপ করে রক্ত ক্ষরণ হচ্ছিল। নিমেষে রায়ের তীব্র যন্ত্রণা আর্তনাদ আমাকে কষ্টের তীব্র দহনে লাবায় ফেলে দিয়েছিল। ছটফটানি বেড়ে গিয়েছিল। আমার শক্ত বাঁধনটা ধীরে ধীরে হালকা সহজতর হয়ে উঠছিল। অতএব রাহাত যখন নিন্দানীয় দৃষ্টিতে রায়ের দিকে নিজের কালো হাত বাড়ানোর প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই দরজা ভেঙে পুলিশ ভেতরে চলে আসে এবং রাহাত ভয়ে পালানোর বৃথা প্রচেষ্টা করলেও তাকে সঙ্গে সঙ্গে গুলি করে এনকাউন্টার করা হয়। পরিশেষে আমি বাঁধন মুক্ত হলাম এবং জ্ঞানহীন রায়কে দ্রুত অ্যাম্বুলেন্সের সাহায্যে হাসপাতালে নিয়ে আসলাম। অবস্থা বেশ গুরুতর। ডাক্তার সর্বপ্রথমেই বলে দিয়েছে এ কথা। অপারেশনের পর ডাক্তার যখন নিজ মুখে খানি গোমরা করে বললেন, রায় তার দু চোখ দিয়ে দেখার ক্ষমতা চিরকালের জন্য হারিয়ে ফেলছে, তখন আমার হৃদয়টা সর্বোচ্চ পরিমাণের তীব্র ধাক্কায় ভেঙে গুড়ি গুড়ি হয়ে গিয়েছিল। এটা ভেবে একটা মেয়ে আর কতই বা এরূপ তীব্র যন্ত্রণার শিকার হিসাবে গণ্য হবে সর্বাক্ষণিক। সত্যি বলতে সবকিছু আমার জন্যই হয়েছে। এমনটা কেন হলো খোদা? আমি তো চাইনি এমনটা। বেঁচে থাকার ইচ্ছাগুলো তো সেই কবেই অন্ধকার মাটিতে কবরের সমাহিত হয়েছে। খুব ইচ্ছা করে মরে যেতে, কিন্তু সৃষ্টিকর্তা আমার মৃত্যু প্রদান করবে না। মন বারবার চাইলেও করতে পারি না আত্মহত্যা। সব দিক দিয়ে অদৃশ্য এক শিকলে বাঁধা আমি। মুক্ত হতে উড়ে যেতে বহু দূরে। 25 দিন পর রায়কে হাসপাতাল থেকে আবার বাড়িতে নিয়ে আসা হয়। রায়ের দিকে তাকালেই কেন যেন প্রতিটা মুহূর্তে মৃত্যু আমায় ক্ষণে ক্ষণে ডাকে। পারছি না আর সহ্য করতে। তীব্র ব্যথায় নদীতে আর সাঁতার কাটতে। ডুবিয়ে দাও হে প্রভু, নিয়ে যাও উপরে। 2 মাস পর আজ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। গভীর রাতে নির্ঘুম নিশ্চুপ কোলে মাথা রেখে শুয়ে আছে রায়। মনে অনেক ব্যথা তার, তবুও মুখে হাসি রেখে বলল আমায়, চলো না আজ এই গভীর রাতে আকাশ থেকে পড়ন্ত বৃষ্টিতে দুজন মিলে মন খুলে ভিজি। মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি প্রকাশ করলাম আমি। কেন জানি আজ আমার খুব করে ইচ্ছা করছে এই গভীর রাতে বৃষ্টিতে ভিজতে। তারপর রায়কে কোলে করে নিয়ে আসলাম ছাদে। সুগন্ধি মাখা একখান ফুল রায়ের কানের দিকটায় গুজে দিলাম আমি। কিছুটা লজ্জায় মুখ লোকালো বুকে। আহা, কি প্রশান্তি বয়ে চলছে মনে।
স্বামীর কোলে থাকা অবস্থায় দুহাত মেলে রায় উপলব্ধি করছে এই মুহূর্তটাকে। বুকে লুকায়িত শত শত কষ্টের তীব্র গরম খোয়া গুলো এই বৃষ্টি ভেজা রাতে আজ যেন সব ঠান্ডায় রূপান্তর হতে যাচ্ছে। মনের দুঃখের কালো কুচকুচে আকাশটা আজ সাদা ফকফকা। রায়কে আজ খুব খুশি দেখাচ্ছে, তার হাসিটা কিন্তু দারুণ। নাই বা আর দিলাম তাহার রূপের বর্ণনা। পরের দিন সকাল সকাল ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে বিছানায় এসে বসার সাথে সাথে হঠাৎ ঝাপটি মেরে জড়িয়ে ধরল রায়। নিমেষে শার্টটা চোখের অশ্রুতে ভিজে গেল আমার। কিছুটা আশ্চর্য হয়ে বললাম, আমি কি হয়েছে রাই, কেন কাঁদছো তুমি এভাবে? কথার উত্তর রাই বলল, না কিছু না, নিশ্চুপ হয়ে কাঁদছে এখনো। তারপর আবার জিজ্ঞাসা করলে রাই এবার নিজেকে কিছুটা সামলে নিয়ে বলল, আমার কেন যেন বেশ ভয় হচ্ছে আজকাল। রোজ স্বপ্নে একটা সুন্দরী অল্প বয়সী বালিকা এসে ডাকে আমায়, মিষ্টি সুরে বলো, চলে আসো আমার সাথে মায়ার ভ্রমণ ছেড়ে। জানো ইউসুফ, যতই কষ্ট হোক না কেন আমার, তবু আমি তোমার সাথে বাঁচতে চাই, থাকতে চাই, কোথাও যেতে চাই না আমি তুমিহীন, আমি যে অচল। তখন আমি বললাম, কোথায় যাবে তুমি? আমি থাকতে কিছু হবে না তোমার, হয়তো দেখছো দুঃস্বপ্ন, ভুলে যাও, করোনা পাগলামি এরূপ, আমি সর্বদা আছি তোমার সাথে। তারপর বহু বাধাকে পরাজিত করে রায়কে শান্ত করতে সক্ষম হলাম আমি। সকাল 11টার দিকে শপিং মল থেকে রায়ের জন্য সবুজ রঙের একটি শাড়ি কিনে বাসায় ফিরছিলাম। আজ দুটি কারণে আমি ভীষণ খুশি। প্রথমত, আজ রায়কে নিজের পছন্দ মতো সাজিয়ে দিয়ে বলবো খুব শীঘ্রই তোমাকে বিদেশ নিয়ে গিয়ে চোখের চিকিৎসা করাবো, এবং দ্বিতীয়ত, আজ ঘরভর্তি সবার সম্মুখে উচ্চ প্রমাণের ভিত্তিতে উন্মোচন করব দুটি প্রাপিষ্ট পশু রূপখানি। বাসায় ফিরছিলাম হাসি মুখে নিয়ে, কিন্তু কখনো ভাবিনি হাসি মুখখানি আমার কয়েক নিমিষে গোমরা হয়ে যাবে। বাড়ির আশেপাশে লোকজনের ভিড়াভিড়ি, ভেতরে প্রবেশ করতেই থমকে গেলাম আমি। আশ্চর্য, পুলিশ কেন ভেতরে? তারপর আরেকটু ভেতরে যেতেই হাঁটু ভেঙে বসে পড়লাম ফ্লোরে। পড়ে গেল হাত থেকে শপিং ব্যাগটা, বুকটা কেঁপে উঠল, সারা শরীর ঝিমঝিম ঝমঝম করছে, শিউরে উঠছে। বুকের ভেতরটা কষ্টের দহনগুলো ধীরে ধীরে সর্বোচ্চ সীমা অতিক্রম করে যাচ্ছে। একে দেখিলাম আমি, এটা তো কোনো ক্রমেই চাইনি আমি। তাহলে সৃষ্টিকর্তা কেন করলো এমনটা আমার মতো? এক আঘাতপ্রাপ্তকে আরো আঘাত প্রদান করে কেন আমার থেকে কেড়ে নেওয়া হলো বেঁচে থাকার শেষ অবলম্বন আমার রায়কে? কি আমার অপরাধ? কেন এমন হয় আমার সাথে? শীতল লাশটি, তার রক্ত মাখা মুখখানি, চোখ দুটো বন্ধ, মুখে কষ্টের ছাপ, বুকে হয়তো অনেক ব্যথা। একই সর্বনাশ হলো আমার। রায়ের বিভ্রস্ত লাশটি ঘিরে আনাগোনা অনেক মানুষের কান্নায় বুক ফাটা তীব্র চিৎকার, তীব্র ব্যথায় তীব্র বিকট আওয়াজে আমি বললাম, কি করে হলো এমন? উত্তরে রায়ের বাবা কাঁদতে কাঁদতে বললেন, কে যেন ছাদ থেকে তীব্র ধাক্কার প্রহরে ফেলিয়ে দিয়েছে রায়কে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই দম ছেড়ে দেয় আমার মেয়েটা। না বলে নীরবে চুপচাপ চলে যায় সবাইকে ছেড়ে, উড়াল মেরে অন্য দুনিয়ায়। কথাগুলো বলার পরপরই আবার কান্নায় ভেঙে পড়েন তিনি। অজস্র চোখের জল আজ বেয়ে বেয়ে পড়ছে ওনার চোখখানি দিয়ে। স্তব্ধ আমি, পারছি না তীব্র কষ্টের প্রহর থেকে নিজেকে আর রক্ষা করতে। দৌড়ে গিয়ে বসে পড়লাম মৃত লাশটির সম্মুখে, অশ্রুসিক্ত নয়ন জোড়া বন্ধ করে পরম আদরে বুকের সাথে জড়িয়ে ধরে হাউমাউ করে ভেঙে পড়লাম কান্নায়। পারছি না মেনে নিতে এত বড় এক বাস্তবতাকে। চিৎকার করে ডাকছি আমি, হে মাওলা, এ কি রূপ বিচার তোমার? কি ছিল অপরাধ আমার? কেন কেড়ে নেওয়া হলো আমার বুকের গহীন করে সর্বক্ষণিক অবস্থিত পবিত্র এক নারীকে? কেন এত কষ্ট যন্ত্রণা আমার জীবনে? বাঁচতে চাই না আর, নিতে চাই না নিঃশ্বাস, থাকতে চাই না আর কোনো ক্রমেই মিছে মায়া এই দুনিয়ায়। বন্ধ করা হোক দরজা, আদেশ করা হোক মৃত্যুকে, চাই না আর বাঁচতে। নিয়ে যাও প্রভু আজ তোমার নিকটে, দেওয়া হোক একই সাথে দুজনের কবর। ভাইয়া ভাবি ছুটে এসেছেন নিকটে, বৃথাই আমাকে সামলানোর চেষ্টা করছেন তারা। অতএব কাঁধে হাত রেখে আইনের পোশাক পরিধান করা পুলিশ বলল, কেঁদো না ভাই, নিয়ে যেতে দাও এই মৃত লাশটি, তদন্ত করা হবে তাই। হুঙ্কার দিয়ে উঠলাম আমি, চেপে ধরলাম পুলিশটির কলার, কান্না মিশ্রিত কণ্ঠে বললাম, কেন নিয়ে যাবেন রায়কে?
সে তো যায়নি মারা। হাস্যকর, আমায় একা রেখে মরতে পারে না রাই। এখনো তো কত পথ চলা বাকি আমাদের। হঠাৎ পাশের বাড়ির ভাবি দৌড়ে এসে চিৎকার করে বললেন, আমি দেখছি পাশের ছাদ থেকে কে ধাক্কা দিয়েছিল রাইকে। মুহূর্তেই সবার চোখের দৃষ্টি কোন কেড়ে নেয় তিনি। অতএব আবার বললেন তিনি, স্বামীর সাথে অভিমান করে চলে এসেছিলাম ছাদে। মন খারাপ করে দাঁড়িয়ে রয়েছিলাম ছাদের এক পাশে। হঠাৎ দেখিলাম আমি এক পাহীন অন্ধ রাইকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসা হয় ছাদে। হাসি মুখে কিছু কথা বলেই ধাক্কা দিয়ে ফেলে দেয় স্বয়ং তারই নিজের রক্তে, যাকে বলে আপন বোন রূপা এবং তার স্বামী। পাশের বাড়ির ভাবির এরূপ কথা শুনে সবার মাথায় যেন আকাশ ভেঙে ভেঙে পড়ছে। সাথে সাথে চিৎকার করে উঠল রূপা এবং বলল, এসব মিথ্যা। ফাঁসাতে চাইছে তিনি আমায়। কেনই বা এরূপ করব আমি স্বয়ং নিজের বোনের সাথে? অতএব সন্দেহের মুখ্য তীর গিয়ে ব্যাট করল রূপার বুকখানি। জেরা করা হয় তাকে, সত্য পারেনি লুকাতে, প্রকাশ হয়ে যায় তার সমস্ত কুকর্ম। স্বীকার করে নিয়ে বসে পড়ল ফ্লোরে। বোনের সম্পদগুলো আত্মসাৎ করাই ছিল মূলত রূপার একমাত্র লক্ষ্য। তাই তো লোভের বশীকরণের শিকার হয়ে যায় রূপা। সঙ্গে সঙ্গে রূপা নামক এক পাপিষ্ঠ মেয়ের গলা চেপে ধরলাম আমি। বৃথাই চেষ্টা করছে ছাড়ানোর। ঠাস করে শরীরের সমস্ত শক্তি প্রদান করে থাপ্পড় দিয়ে আমি বললাম, তোর কি এমন ক্ষতি করেছিলাম এই আমি? কেন তুই প্রতিবার আমার সুখগুলোকে দুঃখে তীব্র কষ্টে সাগরে ভাসিয়ে দিতে সাহায্য করিস? শুধুমাত্র তোর মিথ্যা সাক্ষর জন্য আমায় কুয়েতে বিনা দোষে 15 বছর জেল খাটতে হয়েছিল। তোর জন্য আমি বেঁচে থাকার সব ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো ধীরে ধীরে হারিয়ে ফেলছিলাম। কিন্তু রায়ের সাথে পবিত্র সম্পর্কে লিপ্ত হওয়ার পর থেকেই তিল তিল করে আবার বেঁচে থাকার সব ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো ফিরে পেয়েছিলাম। কিন্তু আজ সব কিছুই শেষ হয়ে গেল আমার। বাঁচতে দিলি না একটু সুখময় জীবন নিয়ে। আচ্ছা, তুই কি সত্যি একজন নারী? আমার মতে একজন নারী এরূপ জঘন্য হতে পারে না। পাশেই ভয়ে কুটুমুটো হয়ে দাঁড়িয়ে রয়েছে রূপার স্বামী অর্থাৎ রাকিব। তীব্র ব্যথার নগর থেকে সৃষ্ট রাগ নিয়ে সজোরে রাকিবের বুকের মধ্য স্থানে পা দিয়ে আঘাত করলাম আমি। ঠাস করে ব্যথায় আর্তনাতে লুটিয়ে পড়ল ফ্লোরে। তারপর সেদিন অনেক অপমান হেনস্থা করার পর টেনে হিচড়ে থানায় নিয়ে যাওয়া হয় দুই পাপিষ্ঠকে। আজ 21টা দিন আমি রায়হীন তীব্র ব্যথায় যন্ত্রণায় বুকে ধারণ করে নিয়েই রাতের পর রাত কাটিয়েছি। প্রতিটা রাত ছিল আমার জন্য তিমির রাত। এমন কোনো দিন ছিল না যে আমি গভীর রাতে অন্ধকারের পথ অতিক্রম করে সমস্ত ভয় ভীতিকে উপেক্ষা করে রায়ের কবরের সম্মুখে গিয়ে কান্না করিনি। রায়হীন বেঁচে থাকাটা হচ্ছে আমার জন্য খুবই কষ্টময় ব্যাপার স্যাপার, যার জন্য কয়েকবার আত্মহত্যার মতো জঘন্য কাজ করার প্রচেষ্টা করেও পিছুপা হতে দ্বিধাবোধ করিনি। 1 মাস 7 দিন পর জেলের ভেতরেই রূপা এবং রাকিব নামের দুই পাপিষ্ঠের মৃত্যুর সংবাদ এসে পৌঁছেছে আমার নিকটে। তারপর সেদিন গভীর রাতে রায়ের কবরের সম্মুখে দাঁড়িয়ে প্রথমবারের মতো কাদার বদলে মন খুলে প্রচুর হেসেছি। কারণ স্বয়ং আমি কয়েকজন আইনের পোশাক পরিধান থাকা কিছু লোককে টাকার গন্ধে মাতাল হিসাবে সাব্যস্ত করে রূপা এবং রাকিবের উভয় খাবারের সাথে এমন এক সাপের বিষ মিশিয়েছি যা আহার করার সাথে সাথেই দ্রুত কণ্ঠস্বর বন্ধ হয়ে আসবে, যন্ত্রণায় ছটফট করবে, প্রচুর রক্তক্ষরণ হবে, পিপাসিত তৃষ্ণিত অনুভব করবে। তারপর পাশে থাকা গ্লাস ভর্তি পানিটা দ্রুতই পান করিবে। তবুও যন্ত্রণা কমবে না তাদের, বরং দ্বিগুণ আকারে তা অনবরত বাড়বে। কারণ তারা যেটা পানি হিসাবে পান করছিল সেটা আসলে অ্যাসিড জাতীয় একটা পদার্থ ছিল, যেটা খেলে যন্ত্রণা ধীরে ধীরে বাড়বে, রক্ত চলাচল বন্ধ হয়ে আসবে, দেহ শীতলে পরিণত হবে, পরিশেষে অন্তত কষ্ট যন্ত্রণাদায়ক মৃত্যু ঘটবে। ঠিক এমনটাই হয়েছে, যার ফল স্বরূপ আজ আমার হাসির কারণ। অতএব সময়ের তীব্র গতিতে প্রায় অনেকটা বছর কেটে গেল। শ্বশুর শাশুড়ি মারা গেছেন সেই কবেই। মৃত্যুর আগে তারা নিজেদের সমস্ত বিশাল ধন সম্পত্তি আমার নামে লিখে দিয়ে যান। তাদের মৃত্যুর পরপরই আমি ভাইদের সাথে থাকতে আরম্ভ করি। দুপুরের পথ শিশুদের পেট ভরে খাইয়ে
রায়ের কবরের উদ্দেশ্যে গমন আরম্ভ করলাম। গতকাল অসুস্থ ছিলাম, তাই যেতে পারিনি। মনটা উতলা হয়ে রয়েছে তাহার জন্য। তারপর রায়ের কবরের নিকটে এসে উপস্থিত হলাম। মিষ্টি এক সুগন্ধি এসে প্রশান্তির ভরিয়ে দিল মনটা। আগে এমন সুগন্ধি অনুভব করিনি কখনো। আশপাশটা ছমছম করছে, কেন যেন মনে হচ্ছে রায় আমার আশেপাশেই রয়েছে, ডাকছে আমায় তাহার নিকট। অতএব আজ আর বেশিক্ষণ থাকতে পারলাম না রায়ের কবরের নিকটে। চলে আসলাম বাড়িতে। রাতে রায়ের ছবিটা বুকে জড়িয়ে নিয়েই ঘুমিয়ে পড়লাম। জানি না কেন আজ খুব তাড়াতাড়ি ঘুম আমায় নিজের দখলে নিয়ে গেল। সবুজ শাড়ি পরিধানে দাঁড়িয়ে রয়েছে রায়, সুরালো কণ্ঠে ডাকছে আমায়, চলে এসো এই মায়ের ভ্রমণ ছেড়ে। পাশেই আমার ফুলের মতো মেয়েটা দাঁড়িয়ে ছিল, সে একই কথা বলছে আমায়। হঠাৎ শ্বাসরুদ্ধ অনুভব করলাম আমি। নিমিষেই ঘুম ভেঙে যায় আমার। গলা চেপে ধরছে কেউ একজন। ডিম লাইটে হালকা আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে ভাইয়ের চেহারাখানি। অতএব বহুবার সম্মুখীন হয়ে ভাইয়ের কাছ থেকে কিছুটা দূরে চলে গিয়ে বললাম, এসব কি করছো ভাইয়া? হঠাৎ লুটিয়ে পড়লাম ফ্লোরে। স্বয়ং নিজের আপন ভাইয়ের তীব্র প্রহরে রক্তে ফ্লোরটা মাখামাখি। রক্ত চলাচল ধীরে ধীরে চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে। নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রমে বারবার আমায় ইঙ্গিত করছে সময় ফুরিয়ে এসেছে আমার। দেহখানি তীব্র শীতলে পরিণত হচ্ছে। অশ্রুসিক্ত নয়নে জিজ্ঞাসা করলাম ভাইয়াকে, কেন করলে এমন? উত্তরে ভাই আমায় বলল, ক্ষমা করিস, তোকে না মারলে তোর শ্বশুর বাড়ির বিশাল ধন সম্পত্তিগুলো কখনোই নিজের করে আমি পাবো না। জোর করে নিঃশ্বাস ছেড়ে আমি ফিস ফিস করে বললাম, তুচ্ছ এক সামান্য ধন সম্পত্তির জন্য নিজের আপন রক্তের ভাইকে আজ এভাবে মৃত্যুর দিকে ঠেলে দিলে? ভুল ছিলাম আমি তোমাকে এতটা আপন ভেবে, যেখানে তুমি আপন হওয়ার যোগ্যই ছিলে না। চলে এসেছে সেই সুগন্ধি মাখা মিষ্টি গ্রানটা। কেউ একজন ডাকছে আমায় তাহার নিকটে, যাচ্ছি চলে সবাইকে ছেড়ে। তো আপনাদের কাছে এই গল্পটা কেমন লাগছে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। আর নেক্সটে কি লেভেলের গল্প চান বা কেমন ধরনের গল্প চান তার জন্য কমেন্ট করে জানাবেন। তো দেখা হইব নতুন কোনো গল্পতে। আগের মতো বলুন না যে ভালোবাসতে সাবস্ক্রাইব করবেন, যদি আপনাদের মন চায় তাহলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করবেন। আল্লাহ হাফেজ।